আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈসমূহ। আজকে তার প্রথম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই হিসাবের বৈসমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থী আসো, তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, ওই সিলেবাসে কিন্তু প্রথম পত্রের ভিতরে এই দ্বিতীয় অধ্যায়টি অন্তর্ভুক্ত করছে। আর তোমরা এটা খুব ভালো করেই জানো যে হিসাবের বৈসমূহের ভিতরে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে এই হিসাবের বৈষম্যটা সমাধান করে দিব। এর জন্য কি করতে হবে, আজকের ভিডিওটা সহ বাকি যেই ভিডিওগুলো আমি আপলোড করব, প্রত্যেকটি ভিডিও যদি তুমি ধারাবাহিকভাবে দেখতে পারো, ইনশাআল্লাহ হিসাবের বৈষম্য থেকে যেই সৃজনশীল প্রশ্নটি পরীক্ষায় আসবে তুমি খুব সহজে এবং সুন্দর করে সমাধান করতে পারবে এবং 10 নাম্বার তুমি নিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, হিসাবের বৈষম্যের ভিতরে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত ওইটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, আমি এই পাশে লিখে রাখছি হিসাবের বৈষম্য একটি অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। তো এই হিসাবের বৈষম্যের ভিতরে 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, খতিয়ান, নগদান বই। এই 4টা জিনিস কিন্তু নবম এবং দশম শ্রেণীতে 4টা অধ্যায় ছিল। আর এই 4টা বিষয় মিলে এখন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা তৈরি করা হয়েছে, নাম হচ্ছে হিসাবের বই। তো আজকে আমি তোমাদেরকে এই দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি নয়। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি হিসাবের 2টি পক্ষ হবে, মানে প্রত্যেকটি লেনদেনের 2টি পক্ষ থাকবে। একটি হচ্ছে ডেবিট, আরেকটি হচ্ছে ক্রেডিট। তো মনে রাখবে, এই জায়গা থেকে অনেকগুলো নৈর্ভিত্তিক আসে যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি হিসাবের পক্ষ কয়টি? 2টি। সুবিধা গ্রহণকারী ডেবিট আর সুবিধা প্রদানকারী ক্রেডিট। তো আরেকটু আমি বলে দিই, এই জায়গায় অনেক সময় নৈর্ভিত্তিকটা এইভাবে হইতে পারে যে ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কি? বাম এবং ডান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুতরফা দাখিলা পদ্ধতিটা আবিষ্কার করছে কে? ওইটা অবশ্যই তোমরা জানো যে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিউলি, তিনি 1494 খ্রিস্টাব্দে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি আবিষ্কার করেন। তো এখন আসো, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তো এই ডেবিট ক্রেডিটটা কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে কি কি লাগবে। আর প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো তাহলে অবশ্যই তুমি জাবেদা পারবা, খতিয়ান পারবা এবং নগদানও পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী, মানে আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাব 5 প্রকার। এটা আমরা সবাই জানি। হিসাব কয় প্রকার? 5 প্রকার। সে 5 প্রকার হিসাব হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই হিসাব বিজ্ঞানের যতগুলো এন্ট্রি তোমরা দেখো, প্রত্যেকটা এন্ট্রি এই 5 প্রকার হিসাবের কোনো না কোনোটার ভিতরে অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, কোনো হিসাব সম্পদের ভিতরে যাবে, আবার কোনোটা দায়ের ভিতরে যাবে। এভাবে প্রত্যেকটা হিসাব কোনো না কোনো হিসাবের ভিতরে কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে। তো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই 5 প্রকার হিসাব থেকে 2 প্রকার হিসাব। কয় প্রকার? 2 প্রকার হিসাব। সেটা হচ্ছে দেখো, সম্পদ এবং ব্যয়। এই সম্পদ এবং ব্যয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি সব। সংক্ষেপে আমরা কি বলি? সব। একটু লক্ষ্য করো, 5 প্রকার হিসাবের মধ্যে 2 প্রকার হিসাব, যেটাকে সংক্ষেপে বলা হয় সব। এই সব মানে হচ্ছে সতে সম্পদ আর বতে ব্যয়। সব কথাটি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। মনে রাখবা, সব কথাটি যদি কি পায়? বৃদ্ধি পায়, তাহলে ডেবিট। মনে রাখবা, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি?
ডেবিট। আর সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে মনোযোগ দাও। আধুনিক পদ্ধতিতে মানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের মধ্যে 2 প্রকার হিসাব আছে যেটা বাড়লে ডেবিট। এই 2 প্রকার হিসাবকে আমরা সংক্ষেপে বলি সব। সতে সম্পদ, বতে ব্যয়। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর বাকি যে 3 প্রকার হিসাব আছে দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 3টাকে আমরা সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে আদম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সংক্ষেপে মনে রাখবা, বাকি যে 3 প্রকার হিসাব আছে এটাকে আমরা সংক্ষেপে কি বলি? আদম বলি। এই যে আদম, আয়, দায়, মালিকানা সত্ত্ব, মানে এটা আমরা সংক্ষেপে লিখলাম যাতে তোমরা খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে পারো, মানে অল্প সময়ে মাথায় রাখতে পারো। তো আদম যদি বৃদ্ধি পায়, প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই আদম যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। আদম বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। মানে সব যা হয়েছে আদম তার উল্টোটা হবে। তো আদম বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। আর আদম যদি হ্রাস পায় তাহলে ডেবিট। আদম যদি হ্রাস পায় তাহলে কি? ডেবিট। তো প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে মনোযোগ দাও যে আদম এই 3টা হিসাব আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টে হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। তো এইভাবে তোমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তবে আমার মতে এইভাবে ডেবিট ক্রেডিট যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে তোমার অনেক কষ্ট হবে বুঝতে। এর জন্য আমি কি করব, আমি আমার নিজস্ব 11টা লাইন তোমাদেরকে আমি লিখে দিব। যদি তোমরা এই 11টা লাইন মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি কি করব, এটা মোছার পর তোমাদেরকে 11টা লাইন আমি বুঝিয়ে দিব যে কিভাবে করতে হয় ডেবিট ক্রেডিট। এখন আমি তোমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আমার ব্যক্তিগত কিছু নিয়ম আমি তোমাদের মাঝে তুলে ধরব। যদি তোমরা এই নিয়মগুলি মাথায় রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো, ইনশাল্লাহ তুমি খুব সহজেই ডেবিট ক্রেডিটগুলো কি করতে পারবে? নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে লাইনগুলো এখন বলবো এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত লেখা। তোমরা এই লেখাগুলো অবশ্যই কি করবে? নোট করে রাখবে। তাহলে তোমরা ডেবিট ক্রেডিট কি করতে পারবে? নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এই পাশে অনেকগুলো লেখা লিখে রাখছি। এখন এই লেখাগুলো আমি তোমাদেরকে কি করব? বুঝিয়ে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে লিখছি আমার কাছে যা আসবে তা সব ডেবিট। আমার কাছে যা আসবে তা কি? ডেবিট। মনে রাখবা যখন আমরা কোনো অঙ্ক করব তখন আমার কাছে যা আসবে, এই যা শব্দ দ্বারা আমি বুঝেছি আমার কাছে অনেক জিনিস আসতে পারে। আমার কাছে নগদ টাকা আসতে পারে, আমার কাছে আসবাবপত্র আসতে পারে, আমার কাছে যন্ত্রপাতি আসতে পারে, আমার কাছে দেনাদার আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা এক কথায় আমার কাছে যা আসবে তার ডেবিট দিকে লিখব। ডেবিট মানে হচ্ছে উপরের সাইড। এই জিনিসটা মাথায় রাখবা যে আমার কাছে যা আসবে তা কি? ডেবিট। তারপরে দেখো লিখছি যেই নামে আসবে ওই নামটাকে ডেবিট দিকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার কাছে আসলে ডেবিট ঠিক আছে, তবে যেই নামটা আমার কাছে এসে ধরা দিবে ওই নামটাকে ডেবিট দিকে লিখব। মনে করো আমার কাছে আসবাবপত্র আসছে, তাহলে আমি কি যন্ত্রপাতি নামে লিখব? না, আমার কাছে আসবাবপত্র নামে আসলে আমি আসবাবপত্র নামে লিখব। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে কি বললাম? আমার কাছে যা আসবে তা ডেবিট, যেই নামে আসবে ওই নামটাকে ডেবিট দিকে লিখব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা সবসময় কি আমার কাছে আসবে? না, মাঝে মধ্যে আমার কাছ থেকে চলে যাবে। তাহলে আমার কাছে আসলে যদি ডেবিট হয় তাহলে দেখো আমি লিখছি আমার কাছ থেকে যা চলে যাবে তা ক্রেডিট। মানে আমার কাছ থেকে যা চলে যাবে তা সব ক্রেডিট। আমার কাছ বলতে এই জায়গায় বুঝাইছে প্রতিষ্ঠানকে। যখন আমি হিসাব বিজ্ঞান করব তখন মনে করতে হবে যে আমি ব্যবসা করতেছি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা যেই নামে যাবে ওই নামটাকে ক্রেডিট দিকে লিখতে হবে। এবার আমার কাছ থেকে যেই নামে চলে যাবে ওই নামটাকে আমি কি করব? ক্রেডিট দিকে লিখব। মনে রাখতে হবে আমার কাছে যা আসবে তা ডেবিট, আর যেই নামে চলে যাবে ওই নামটাকে আমি কি করব? ক্রেডিট দিকে লিখব। এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবা যে আসলে ডেবিট,
গেলে ক্রেডিট। অবশ্যই এই দুইটার মধ্যে কি আছে, একটা মিল আছে। তারপরে দেখো আমি লিখছি সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানে যত সম্পদ আছে ওই সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এবার আসো সম্পদের নামগুলো কি কি? আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, অফিস সরঞ্জাম। তো সম্পদের যেই নামটা প্রশ্নে থাকবে আমি ওই নামেই লিখব। মনে করো যন্ত্রপাতি আছে প্রশ্নে, আমি কি আসবাবপত্র নামে লিখব অথবা আমি কি অফিস সরঞ্জাম নামে লিখব? না, যদি প্রশ্নে যন্ত্রপাতি থাকে তাহলে আমি যন্ত্রপাতি নামে লিখব। এর জন্য লাইনটা কি, সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এর মাঝে আমি আরও একটা কথা বলি যে সম্পদের সাথে ক্রয় এবং বিক্রয় কথাটা উল্লেখ থাকলে, আমি আবারও বলি, সম্পদের সাথে ক্রয় এবং বিক্রয় কথাটি যদি উল্লেখ থাকে তাহলে আমরা ক্রয় বিক্রয় নামে লিখব না, সম্পদকে কি নামে লিখব? সম্পদ নামে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখছি সকল ব্যয় বা খরচ হিসাবের ডেবিট দিকে বসে। যত প্রকার ব্যয় বা খরচ হিসাব বিজ্ঞানে আছে, মানে যত ব্যয় বা খরচের এন্ট্রি হিসাব বিজ্ঞানে আছে, সকল ব্যয় বা খরচ হিসাব বিজ্ঞানের ডেবিট দিকে বসে, মানে উপরের দিকে বসে। ডেবিট মানে উপরে বসবে। মনে রাখবা, যত ব্যয় আছে বা খরচ আছে দুইটা একই জিনিস। সকল ব্যয় বা খরচ হিসাব বিজ্ঞানের কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তারপরে লিখছি খরচকে খরচ নামে লিখতে হবে। এটা আবার কি? প্রিয় শিক্ষার্থীরা, খরচের যেই নামটা প্রশ্নে থাকবে তুমি কিন্তু ওই নামে খাতায় লিখতে হবে। মনে করো তুমি বেতন দিছো, বেতন একটা খরচ। এখন বেতন কি আমি ভাড়া নামে লিখব? না। আমি বিজ্ঞাপন দিছি, আমি কি মণিহারি নামে লিখব? না। খরচের যেই নামটা প্রশ্নে থাকবে ওই নামটাই আমি লিখব। বেতন থাকলে বেতন, এরপরে ভাড়া থাকলে ভাড়া, মণিহারি থাকলে মণিহারি, ওই নামটাই লিখব। তারপরে আসো, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, ব্যয় যদি ডেবিট দিকে বসে তাহলে আমরা জানি সকল আয় কোথায় বসে? ক্রেডিট দিকে বসে। তো দেখো আমি কি লিখছি, সকল আয় হিসাবের ক্রেডিট দিকে বসে। ব্যয় ডেবিট দিকে বসে, তাহলে আয় কোথায় বসে? ক্রেডিট দিকে বসে। আয়কে আয় নামে লিখতে হবে। আয়ের যেই নামটা প্রশ্নে দেওয়া থাকবে ওই নামে লিখতে হবে। যেমন কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি। তো কমিশন প্রাপ্তি থাকলে আমি কি বাট্টা নামে লিখব? না, আমি কমিশন নামেই লিখব। তো এই জন্য মনে রাখবা যে সকল ব্যয় ডেবিট দিকে বসে আর সকল আয় ক্রেডিট দিকে বসে। ব্যয়কে ব্যয় নামেই লিখব, আয়কে আয় নামে লিখব, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছো, কারণ প্রত্যেকটার সাথে এক একটা কি আছে, মিল আছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় সবসময় ডেবিট দিকে বসে। ক্রয় কথাটি সবসময় ডেবিট দিকে বসে। মনে রাখতে হবে পণ্য দ্রব্য এই কথাটির সাথে ক্রয় এবং বিক্রয় উল্লেখ থাকলে তাহলে আমরা কোথায় বসাবো? ক্রয় কথাটিকে ডেবিট দিকে বসাবো। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের। ক্রয়ের সাথে সম্পর্ক কার? পাওনাদারের। তাহলে মনে রাখতে হবে ক্রয় সবসময় কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। আর ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্রয় কথাটি যদি ডেবিট দিকে বসে তাহলে বলো তো বিক্রয় কথাটি কোথায় বসবে? আমি লিখছি বিক্রয় সবসময় ক্রেডিট দিকে বসে। মানে বিক্রয় কথাটা সবসময় ক্রেডিট দিকে থাকে। আর বিক্রয়ের সাথে সম্পর্ক কার? দেনাদারের। এই দুইটা জিনিস দেখো মিল আছে। ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের আর বিক্রয়ের সাথে সম্পর্ক কার? দেনাদারের। এখন অনেক শিক্ষার্থী যে সমস্যাটা তৈরি করে পরীক্ষায় সেটা হচ্ছে সম্পদের সাথে ক্রয় লেখাটা দেখলে তারা ক্রয় নামে লিখে ফেলে। মনে রাখবা, ক্রয় হচ্ছে যেটা আমি অন্যের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করব, ওইটা আমার জন্য ক্রয়। বাট যেটা আমি ব্যবহার করার জন্য কিনবো মানে ক্রয় করব, ওইটা আমার জন্য সম্পদ। এই পার্থক্যটা তোমরা মাথায় রাখবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, চেক থাকলে ব্যাংক নামে লিখতে হবে। অনেক সময় আমরা চেকে লেনদেন করে থাকি, তো চেক থাকলে চেক নামে লেখা যায় না। চেক থাকলে তোমাকে লিখতে হবে ব্যাংক, কারণ চেক জিনিসটাই হচ্ছে কি? ব্যাংক। এই জন্য যদি আমরা কখনো চেকে লেনদেন করি, চেকে যদি পাই তাহলেও ব্যাংক লিখবো, আর চেক যদি আমরা দিয়ে দেই তাহলে আমরা কি লিখবো? ব্যাংক লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে যেই জিনিসগুলো আমি লিখে দিলাম আশা করি তোমরা এই জিনিসগুলো নোট করে রাখবে এবং বুঝতে পারছো। এবার দেখো এই পাশেও কিছু লাইন আছে, এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখছি ক্রয় ডেবিট দিকে বসলে, ক্রয় তো ডেবিট দিকে বসে, তো ক্রয় ডেবিট দিকে বসলে
ক্রয় ফেরত কথাটি ক্রেডিট দিকে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি পণ্য ক্রয় করছি, তো আমি তো এটাকে ডেবিট দিকে লিখছি, তাই না? এখন ক্রয় করার পর আমি যদি পণ্য ফেরত দিয়ে দেই, এটা কিন্তু ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরত কথাটি ক্রেডিট দিকে চলে যাবে, কারণ উল্টো হয়ে যাবে। আমি যখন ক্রয় করছি এটা ডেবিট দিকে লিখছি, এখন আমি ফেরত দিয়ে দিতেছি, তাহলে কি আর ডেবিট দিকে থাকবে না, তাহলে কই চলে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। তারপরে দেখো, বিক্রয় ক্রেডিট দিকে বসলে, বিক্রয় সবসময় ক্রেডিট দিকে বসে, তো বিক্রয় যদি ক্রেডিট দিকে বসে তাহলে বিক্রয় ফেরত কথাটি ডেবিট দিকে বসবে। কেন? আমরা জানি বিক্রয় কথাটি ক্রেডিট দিকে থাকে। তো এখন আমি যদি বিক্রিত পণ্য যদি আমার কাছে ফেরত আসে, আমি কারো কাছে বিক্রয় করছি, এখন সে যদি আমাকে ফেরত দেয়, তাহলে এই বিক্রয় ফেরত কথাটি অবশ্যই কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জায়গায় লিখছি ক্রয় ফেরত অবলিক বহি ফেরত। এটার মানে হচ্ছে ক্রয় ফেরত যেই কথা, বহি ফেরত একই কথা। এই জিনিসটা মাথায় রাখবো। অনেক সময় প্রশ্নে বহি ফেরত বলে দেয়, যার কারণে অনেক শিক্ষার্থীরা সঠিকভাবে সমাধান করতে পারে না। এখন তোমরা বুঝো যে ক্রয় ফেরত যেই কথা, বহি ফেরত একই কথা। তারপরে লিখছি বিক্রয় ফেরত যেই কথা, আন্ত ফেরত একই কথা। আবারও বলি, বিক্রয় ফেরত যেই কথা, আন্ত ফেরত একই কথা। তারপরে লিখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন, দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না তাকে অনাদায় পাওনা বা কুঋণ বলে। তো অনাদায় পাওনা যেই কথা, কুঋণ একই কথা। আমি আবারও বলি, মনে করো কোনো এক ব্যক্তির কাছে আমি টাকা পাবো, তো আমরা যার কাছে পাই সে কিন্তু দেনাদার। তো এখন ওই দেনাদার যদি আমাকে টাকাটা না দেয়, তাহলে আমরা কি নামে লিখবো? অনাদায়ী পাওনা। তো পরীক্ষায় অনেক সময় বলা থাকে দেনাদারের থেকে আদায়যোগ্য নয়, তখন তুমি বুঝে নিবা এটাই হচ্ছে অনাদায়ী পাওনা, যেটা আদায় করা যাবে না। তো কি লিখছি? দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না তাকে অনাদায়ী পাওনা বা কুঋণ বলে, দুইটা একই জিনিস। তারপরে লিখছি আমরা দেনাদার হতে পাই, এটা তোমরা সবাই জানো যে আমরা কার কাছ থেকে পাই? দেনাদারের কাছ থেকে পাই। তাহলে তোমরা মনে রাখবা যে আমরা দেনাদার হতে পাই। তারপরে লিখছি আমরা পাওনাদারকে দিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাকে দেই? পাওনাদারকে। আমি যেই ব্যক্তিকে টাকাটা দিব ওই ব্যক্তি হচ্ছে পাওনাদার, আর আমি যেই ব্যক্তির কাছে টাকা পাবো ওই ব্যক্তিটা হচ্ছে দেনাদার। সবসময় আমি যখন অঙ্ক করব আমাকে নিয়ে চিন্তা করব, তুমি যখন অঙ্ক করবা তোমাকে নিয়ে তুমি চিন্তা করবা যে তুমি কি পাইছো, তুমি কি দিছো, তোমার কাছে কি আসছে আর তোমার কাছ থেকে কি চলে গেছে। তুমি অন্যকে নিয়ে চিন্তা করবে না। যে যখন অঙ্ক করবে সে তখন তাকে নিয়ে চিন্তা করবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। অবচয় একটা খরচ, অবচয় একটা খরচ, আর এই অবচয় কথাটা ডেবিট দিকে বসবে সব সময়। এবার অবচয় জিনিসটা কি? কোনো স্থায়ী সম্পদ দীর্ঘদিন যখন আমরা ব্যবহার করি তখন তার যে ক্ষতিটা হয় ওই ক্ষতিটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় কি? অবচয়। তো অবচয় একটা খরচ, আর এই অবচয়টা সাধারণত স্থায়ী সম্পত্তির হয়ে থাকে। তারপরে দেখো, পণ্য দ্রব্য নামে কোনো হিসাব খোলা হয় না। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য দ্রব্য নামে কোনো হিসাব খোলা হয় না। যদি কোনো এন্ট্রিতে পণ্য অথবা দ্রব্য এই দুইটা নাম দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু পণ্য দ্রব্য নামে কখনোই কি করি না? কোনো হিসাব খুলি না। যেমন মনে করো লেখা আছে পণ্য ক্রয়, আমরা কি পণ্য নামে লিখি? না, আমরা ক্রয় নামে লিখব। তো এই যে জিনিসগুলো আমি আজকে আলোচনা করলাম, হ্যাঁ, ডেবিট ক্রেডিট নির্ণয়ের আমার ব্যক্তিগত কিছু নিয়ম যেগুলো তোমাদের সাথে আমি কি করলাম? শেয়ার করলাম। যদি এই বিষয়গুলো তোমরা মাথায় রাখতে পারো এবং লিখে রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা খুব সহজেই ডেবিট ক্রেডিট কি করতে পারবে? নির্ণয় করতে পারবে। আমি আবারও বলি, দুতরফা দাখিলা পদ্ধতির মেইনই হচ্ছে, মূলই হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, দুটো পক্ষ শনাক্ত করা, একটা ডেবিট একটা ক্রেডিট। প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ, একটা ডেবিট একটা ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যেই বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের মাঝে কোনো শিক্ষার্থীর সমস্যা দেখা দেয় এই বিষয়গুলো নিয়ে বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে।
যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।